রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায়। এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলি পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। বিস্তারিত সংবাদে যাবার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। ব্রিটেনের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর ভারতের। ৩,৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা রাশিয়ায়, ইতিমধ্যে মৃত ৫০। আর ভারতীয়দের চাকরি দেওয়া যাবে না গুগল এবং মাইক্রোসফট কোম্পানিতে চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধের দামামা এশিয়ার বাজারে। কম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষে ইতিমধ্যে মৃত ১২। পরস্পরের দেশে যেতে লাগবে না আর ভিসা, বড় ঘোষণা বাংলাদেশ এবং পাকিস্তানের তরফ থেকে। বাংলাদেশে আটক শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি। অপরদিকে চুপিসারে অর্থ সরানোর ছক। অনিল আম্বানির ৫০টি সংস্থায় এনফোর্সমেন্ট তল্লাশি। রেশন কার্ড নিয়ে একেবারে নতুন নিয়ম মোদী সরকারের। ৫ বছর অন্তর ইকেওয়াইসি বাধ্যতামূলক। টানা ৬ মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ করে দেওয়া হবে রেশন কার্ড। একদিনে নিম্নচাপের দুর্যোগে রাজ্যে মৃত, বজ্রপাতে ১৭। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি। আজকে থেকে অতি ভারী বৃষ্টি, গভীর বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য একটা লাইক করে শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনি। ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার। বছরে ৩,৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের চুক্তি হয়েছে দুটি দেশের মধ্যে। ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর এটি কোনো দেশের সঙ্গে ব্রিটেনের সবথেকে বড় বাণিজ্যিক চুক্তি। দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনের বাজারে ভারতের বেশ কিছু কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির জন্য এবার থেকে আর কোনো শুল্ক লাগবে না। নতুন চুক্তি অনুসারে হলুদ, গোলমরিচ, এলাচের মতো কৃষিপণ্য, আমের শাঁস, আচার, ডালের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্যগুলি ব্রিটিশ বাজারে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। পাশাপাশি ভারতীয় মৎস্যজীবীদের জন্য বড় সুখবর। ভারতের চিংড়ি, টুনা মাছ সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে আমদানি করা যাবে। এই চুক্তির ফলে ভারত থেকে আমদানি হওয়া প্রায় ৯৯% পণ্য ব্রিটেনের বাজারে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। অন্যদিকে ব্রিটেন থেকে ভারতে রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর দফায় দফায় শুল্ক কমিয়ে দেবে ভারত সরকার। সবথেকে বেশি সুবিধে পাবে ব্রিটেনের খাদ্য পানীয় প্রস্তুতকারী ক্ষেত্র। এর মধ্যে রয়েছে ব্রিটেনের স্কচ এবং হুইস্কি। বর্তমানে ব্রিটেনের স্কচ হুইস্কির ওপর ভারতীয় বাজারে ১৫০% হারে শুল্ক নেওয়া হয়। ওই চুক্তিতে এই শুল্ক প্রথম ধাপে কমিয়ে ৭৫% করা হবে। তারপরে ১ দশকের মধ্যে শুল্ক আরও কমিয়ে মাত্র ৪০% করে দেওয়া হবে। এছাড়া ওই চুক্তির আওতায় ব্রিটেন থেকে আমদানি করা পণ্যগুলির প্রায় ৯০%-এর ওপর থেকে শুল্ক কমিয়ে দেবে ভারত। এর মধ্যে প্রায় ৬৪% পণ্যে তাৎক্ষণিকভাবে শুল্ক ছাড় দেবে ভারত সরকার। ব্রিটেন থেকে আমদানি করা স্কচ, হুইস্কির এবং জিনের পাশাপাশি জাগুয়ার, ল্যান্ড রোভারের মতো গাড়ি, মেডিকেল প্রসাধনী সামগ্রী, চকলেট, নরম পানীয় সস্তা হবে ভারতের বাজারে। ব্রিটেন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর বর্তমানে ভারত সরকার ১১০% শুল্ক আরোপ করে, সেটি কমিয়ে মাত্র ১০% করা হবে নতুন চুক্তিতে। ফলে বৈদ্যুতিক গাড়ির দাম ভারতে প্রচুর পরিমাণে কমতে চলেছে এবার। ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এবার রাশিয়ার পূর্ব প্রান্তে যাত্রীসহ মাটিতে আছড়ে পড়ল একটি বিমান। বৃহস্পতিবার সকালে মাঝ আকাশে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় যাত্রীবাহী বিমানটি। প্রায় ৫০ জন যাত্রী ছিল AN-24 বিমানটিতে, কিন্তু হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় সন্ধান কাজ। আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় আপৎকালীন মন্ত্রক জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সার্বেরিয়ার আঙ্গারা নামে একটি বিমান সংস্থা। চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদিন বিমানটি প্রথমে একবার টিন্ডা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করবার সময় ঘটে বিপত্তি। হঠাৎ সেটি ভ্যানিশ হয়ে যায়। কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয় সেটির ধ্বংসাবশেষ। জানা যাচ্ছে নিখোঁজ বিমানটিতে মোট ৪৩ জন যাত্রী, ৬ জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে ৫টি শিশুও ছিল বলে জানা গিয়েছে।
গুগল এবং মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সহ অন্যান্য দেশ থেকে প্রযুক্তিবিদ নিয়োগ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকান সংস্থাগুলির এখন চীনে কারখানা তৈরি বা ভারতীয় প্রযুক্তি কর্মীদের চাকরি দেওয়ার চেয়ে দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া উচিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থাগুলির মানসিকতার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকাকে ব্যবহার করে শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলি বিপুল মুনাফা লুটে নেওয়ার পর আমেরিকানদের বঞ্চিত করছে, বিদেশে বিনিয়োগ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের অনেক বড় বড় প্রযুক্তি সংস্থা চীনে তাদের কারখানা তৈরি করছে, ভারতীয় কর্মী নিয়োগ করছে এবং আয়ারল্যান্ডে মুনাফা সঞ্চয় করে আমেরিকান স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনে এই সব আর চলবে না। আমেরিকায় স্বাদ বদলাতে চলেছে ঠান্ডা পানীয় কোকা কোলার। সৌজন্যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথাতে এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় এই পানীয়। সম্প্রতি সংস্থাটির তরফ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির তরফে জানানো হয়েছে, আমেরিকার বাজারে শীঘ্রই ওই নতুন স্বাদের কোকা কোলা পাওয়া যাবে, যেটি তৈরি হবে আখের রসের চিনি দিয়ে। পানীয়গুলিতে বৈচিত্র্য আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলেন, আমেরিকায় কোকা কোলা যাতে আখের রসের চিনি দিয়ে তৈরি হয় তা নিয়ে আমি সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা আমার কথায় রাজি হয়েছে। সংস্থার সবাইকে আমি ধন্যবাদ জানাই। যুদ্ধের দামামা এবার বেজে গেল এশিয়ায়। কম্বোডিয়ায় বোমাবর্ষণ, থাই F-16 যুদ্ধ বিমানের, মৃত এই মুহূর্তে 12। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সংঘর্ষে চরমে পৌঁছে গেল। গতকাল সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের 2 নাগরিকের মৃত্যু হয়েছিল। বদলা নিতে F-16 যুদ্ধ বিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। সামরিক বিমানগুলি অক্ষত অবস্থায় নিজের দেশে ফিরে গিয়েছে বলেই জানা গিয়েছে। কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে গেল। 2 দেশের সংঘর্ষে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত 12 জনের। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতেও সীমান্ত অঞ্চলে গোলাগুলি চলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে। থাইল্যান্ড প্রশাসন জানিয়েছে, কম্বোডিয়ার সামরিক বাহিনীর ছোড়া রকেটের আঘাতে 2 জন বেসামরিক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। এরপরেই F-16 যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় থাইল্যান্ড সেনাবাহিনী। এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় ঢুকে গুলিবর্ষণ করেছে, সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করে। প্রসঙ্গত, এমারেল্ড ত্রিকোণ নামের একটি এলাকা নিয়ে এই 2 দেশের মধ্যে সংঘাত দীর্ঘ, যেখানে কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওসের সীমানা মিলিত হয়েছে। উল্লেখ্য, এমারেল্ড ত্রিকোণে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির। ওই মন্দিরগুলিকে নিয়ে সংবেদনশীল 3 দেশের সাধারণ মানুষ। এলাকাটির দখল নিয়ে বছর 15 আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। নতুন করে গত মে মাসে সংঘর্ষ হয়, সেই সময় একজন কম্বোডিয়ান সেনা নিহত হয়। এবার নতুন করে শুরু হলো সংঘর্ষ, যুদ্ধ। ইতিমধ্যে এই মুহূর্ত পর্যন্ত মৃত্যু হয়েছে 12 জনের। দিন দিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি। তার মাঝেই পাকিস্তানের সঙ্গে এবার বন্ধুত্ব জোরদার বাংলাদেশের। পরস্পরের দেশে যেতে আর লাগবে না ভিসা, জানাচ্ছি আপনাদেরকে। পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল পাকিস্তান বাংলাদেশ। এবার 2 দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশ অধিকার দেওয়ার বিষয়ে সম্মত হল ইসলামাবাদ এবং ঢাকা। বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি। সেখানে ওই ভিসাবিহীন প্রবেশ অধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, 2 দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশ অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে 2 দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে ওই ভিসাবিহীন চলাচল শুরু হবে তা উল্লেখ করা হয়নি। বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাক মন্ত্রীর বাংলাদেশ সফর 2 দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অপরদিকে বাংলাদেশে গ্রেপ্তার প্রাক্তন প্রধান বিচারপতি। শেখ হাসিনার পতনের পর থেকে ছিলেন অন্তরালে। ধানমন্ডি থেকে ধরলেন ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশ প্রাক্তন প্রধান বিচারপতি MBM খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। শেখ হাসিনার জমানায় বিভিন্নভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন বলে দাবি করা হয়। তার বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার পতনের পরে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাকে। সে প্রাক্তন
প্রধান বিচারপতি খায়রুলকে এবার আটক করল ঢাকা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে পাকড়াও করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। 2010 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন খায়রুল। অবসর নেন 2011 সালের মে মাসে। এরপর 2013 সালের শেখ হাসিনার সরকারের জমানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। প্রাথমিকভাবে 3 বছরের জন্য ওই নিয়োগ হলেও পরে বেশ কয়েক দফায় সেই মেয়াদ বৃদ্ধি করা হয়। গত বছর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে ওই বছরের 13 আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন খায়রুল। আওয়ামী লীগের সরকারের আমলে তিনি বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। অনিল আম্বানির 50টি সংস্থায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার দিল্লি, মুম্বইয়ের 35টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত 25 জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই এর দায়ের করা 2টি এফআইআর এর ভিত্তিতে অনিল আম্বানি নানা সংস্থায় হানা দিয়েছে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার মতে চুপিসারে আমজনতার অর্থ সরিয়ে ফেলার চেষ্টা থামানো গিয়েছে এই তল্লাশির ফলে। গতকালকে রিলায়েন্স কমিউনিকেশন এবং তার প্রমোটার ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ফ্রড হিসেবে উল্লেখ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সোমবার সংসদে কেন্দ্র জানায় এবার সিবিআই এর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 24 জুন রিজার্ভ ব্যাংকে পুরো বিষয়টি রিপোর্ট করে স্টেট ব্যাংক। তারপরেই সিবিআই এর কাছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টা করেছেন রিলায়েন্সের কর্ণধার, কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিল আম্বানির। গত বছর তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি। একই সঙ্গে রিলায়েন্স হোম ফাইন্যান্সের প্রাক্তন কর্তাকে 25 কোটি টাকা জরিমানা করা হয়। আসলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে অনিল সহ 3 জনের বিরুদ্ধে বেআইনিভাবে রিলায়েন্স হোম ফাইন্যান্স সংস্থার তহবিল থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে 2023 সালে ইডি তলব করেছিল অনিল আম্বানিকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। এর আগে 2020 সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তার নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেপ্তার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার ফের ইডির কোপে পড়লেন অনিল আম্বানি। রেশন কার্ড নিয়ে একেবারে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। 5 বছর অন্তর অন্তর করতে হবে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। 6 মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ করে দেওয়া হবে এবার রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি জমা করতেই হবে। শুধু তাই নয়, 6 মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবন্টন মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য, জাল রেশন কার্ড ঠেকানো, উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ। জানা যাচ্ছে, কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী 6 মাস না তোলেন তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে এবার থেকে বন্ধ করে দেওয়া হবে। নিম্নচাপে দুর্যোগ, খারাপ আবহাওয়া, রাজ্য জুড়ে একদিনে বজ্রপাতে মৃত 17। দক্ষিণবঙ্গে নিম্নচাপ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই দুর্যোগে একই দিনে প্রাণ হারালেন রাজ্যে 17 জন। বজ্রপাতে শুধুমাত্র বাঁকুড়াতে মৃত্যু হয়েছে 9 জনের, আহত হয়েছেন 7 জন। বর্ধমানে মৃত্যু হয়েছে 6 জনের, দক্ষিণ দিনাজপুরে 1 জন এবং পুরুলিয়ায় 1 জন প্রাণ হারিয়েছেন এদিন। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের ওপর আসছে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর মাত্রায় বৃষ্টিপাত হবে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে অত্যন্ত গভীর বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জন্য এই জেলাগুলিতে আজকে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,
কালিম্পং এই তিনটি জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা শনিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটো জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।